ফ্ল্যাগশিপ এবং ফ্ল্যাগশিপ কিলার। তো আজকে আমরা ফ্ল্যাগশিপ কিলার নিয়ে কথা বলছি। ফ্ল্যাগশিপ কিলার বলতে আমরা কি বুঝি? কম দামে মসমসে ভাজা, বা বলতে পারেন মিড রেঞ্জ কিংবা হাই মিড রেঞ্জ বাজেটে একদম হাই পারফরমেন্স, মানে পারফরমেন্সটা অলমোস্ট ফ্ল্যাগশিপের মতো, বাট দামটা কিছুটা কম বা অনেকটাই কম। আমরা কথা বলছি পোকো F5 Pro নিয়ে। পোকোর F সিরিজটা বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, আমাদের এই রিজনে কিন্তু বেশ জনপ্রিয়, এবং জনপ্রিয়তা পাওয়ার ওইটাই কারণ যে এখানে কম দামে আমরা পাওয়ারফুল কিছু পেয়ে যাচ্ছি। যারা মোটামুটি একটু কম বাজেটের মধ্যে গেমিং একটা ডিভাইস খুঁজে থাকেন, তাদের প্রথম চাহিদা আসলে পোকোর F সিরিজটা ছিল বলার পিছনে মেইন রিজন হলো পোকো F1 যখন আসছিল, মানে এইটা পুরো মার্কেটে আগুন লাগাই দিছিল, আপনারা নিশ্চয়ই জানেন। যদিও সময়ের স্রোতে পোকো তাদের সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি, বা F সিরিজ সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি, তারপরেও এখনো অনেকেই অবশ্যই যারা গেমিং ডিভাইস খুঁজেন কম টাকার মধ্যে, তারা হয়তো F সিরিজকে চয়েস করে থাকেন। তো এই স্মার্টফোনটা আমাদের কাছে এসেছিল আরও 11 দিন আগে, তো টানা 10 দিন এটাকে আমরা ব্যবহার করার পরে আজকে ফাইনালি এর ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। আচ্ছা, তো এই স্মার্টফোন সম্বন্ধে বিস্তারিত জানবো, বাট এই স্মার্টফোনটা রাইট নাও যারা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই সেলটেক ভিডিওতে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের সমস্ত ডিটেল দেওয়া থাকবে। তাদের কাছে এই স্মার্টফোন তো আছেই, পাশাপাশি বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনগুলো অ্যাভেলেবল আছে। ডেসক্রিপশন চেক করে নেবেন অবশ্যই যারা কিনতে চান, আর এটার কারেন্ট প্রাইসটাও দেওয়া আছে। যেহেতু এই স্মার্টফোনের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে আগেই দেওয়া হয়েছিল, সো ওই বিষয়গুলোকে আমরা একটু দূরে রাখলাম। এখন সরাসরি টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করছি। তো এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, এবং আমাদের এই কয়েকদিনের ব্যবহারে আমরা মানে কয়েকবার টুকটাক তো একটু লাগছে, তাতে কোনো সমস্যা হয় নাই, ওই জায়গাটা ঠিকঠাক আছে। আর স্ক্র্যাচ এখন পর্যন্ত আমরা দেখছি না যে পড়ছে, যদিও এর উপরে ফার্স্টের দিকে একটা কিন্তু স্ক্রিন প্রোটেক্টর ছিল, পরে আমরা উঠাই ফেলছিলাম, তাও এখন ভালো চলছে। আর এইটার ডিসপ্লের সাইজ হলো 6.67 ইঞ্চ। মূলত এটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের 1440p রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল। 1440p, এটা কিন্তু 1080p না। তারপরে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 1400 নিটস। যখন কিনা আপনি আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে যাবেন, খুব ভালোভাবে ভিজিবল ছিল এই ডিসপ্লে। সোজা কথা, আমরা যতবারে ছবি তুলতে গিয়েছি, ভিডিও করতে যাওয়া হয়েছে, যাই করছি না কেন, একদম ডিরেক্ট সানলাইটে এটাকে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। তারপরে এটা কালার রিপ্রোডাকশন খুবই ভালো পেয়েছি। অ্যামোলেড ডিসপ্লে হিসেবে এটা খুবই কন্ট্রাস্ট একটা ডিসপ্লে, এবং যেহেতু হাই রেজুলেশনের একটা ডিসপ্লে, ওভারঅল যে কোনো কন্টেন্ট ওয়াচিং আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। ডিসপ্লের চিন বেজেল যদি লক্ষ্য করেন, সেটা কিন্তু কাইন্ড অফ সিমেট্রিক্যালি বলা যায়। লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা, যদিও সেটা চোখে বাঁধে না। ইভেন এর যে টপে পাঁচল কাটাটি রয়েছে সেটাও কিন্তু খুবই ক্ষুদ্র, মাছের চোখের মতো আর কি। ডিসপ্লে সেকশনটা এর প্রাইস অনুযায়ী আমি মনে করি ঠিকঠাক, বা যদি বলি একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, হ্যাঁ সেই জায়গা থেকে একদমই পারফেক্ট। বাট হ্যাঁ, কস্ট কাটিং এর তো কিছু জায়গা আছে, সে বিষয়ে আমরা যাবো। তার আগে পারফরমেন্স সম্বন্ধেই জানা যাক, কারণ এই স্মার্টফোনটা মূলত কিনবেন পারফরমেন্স প্রেমীরা এবং পারফরমেন্সের জন্যই। এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1। এইটা 12GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এখানে আলাদা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, সুতরাং আগেই সিদ্ধান্ত নিন কোন স্টোরেজ ভ্যারিয়েন্ট আপনি কিনবেন। এটা স্টোরেজ টাইপ UFS 3.1, রান করছে MIUI 14 ফর পোকো বেসড অন অ্যান্ড্রয়েড 13, লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা এখানে দেখছি। তবে ভাই, বাঘ ভালুকের কি অবস্থা? যেহেতু এটা শাওমির ফোন, মানে হ্যাঁ পোকো ব্র্যান্ডিং আসছে, বাট অবশ্যই তো শাওমির ফোন, রাইট? সো বাঘ ভালুক নিয়ে একটু ভয় অনেকের মাঝে থাকবে না। গত 10 দিনে এটাতে আমরা তেমন কোনো বড় রকমের বাঘ ভালুকের দেখা পাইনি। আমরা একটা জায়গায় একটু ইস্যু পেয়েছিলাম, মেসেঞ্জারে যখন ঢুকতে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে এটা ডিসপ্লেটা একবার ব্লিঙ্ক করে তারপরে ঢুকছে মেসেঞ্জারে। হ্যাঁ, এর বাইরে আর তেমন কোনো প্রবলেম আমাদের চোখে পড়ে নাই গত 10 দিন ব্যবহারে। এখন পর্যন্ত ঠিকঠাক দেখছি, বাট ভবিষ্যতে শাওমি আপডেটের মাধ্যমে আরো অনেক কারুকার্য দেখাতে পারে, সেটার জন্য হয়তো প্রস্তুত থাকতে হবে। তবে অবশ্যই ভাই, আমি চাই এরকম কিছু না হোক। এনিওয়ে, রেগুলার পারফরমেন্স কিন্তু বেশ ভালো পেয়েছি। এইটার র্যাম ম্যানেজমেন্ট আমি খুবই ভালো দেখছি। আমাদেরটা 8GB র্যাম ভ্যারিয়েন্টের, তবে তারপরেও এটা একদম একটা ফ্ল্যাগশিপ লেভেলের মতোই পারফরমেন্স করতে পারছিল। অ্যাপ ওপেন ক্লোজ টাইমে খুবই ফাস্ট ছিল, বা আমরা যেমনটা আশা করি হাই মিড রেঞ্জ টু হাই বাজেটের স্মার্টফোন থেকে, তেমনটা আমরা কিন্তু এই স্মার্টফোনে দেখছি। আর যেহেতু এই স্মার্টফোনটা অনেকেই কিনবেন গেমিং এর জন্য, তো গেমিং টেস্টও করা হয়েছে অনেকবার এই স্মার্টফোনে, বিভিন্ন গেমগুলো আমরা ট্রাই করছিলাম। তো ফার্স্টে যদি আমরা পাবজি নিয়ে বলতে যাই, পাবজিতে আলট্রা এইচডি আলট্রা ফ্রেম রেটে আমরা প্লে করি, এবং এখানে কিন্তু দেখছিলাম 33 থেকে 40-র মধ্যে ফ্রেম রেটটা মোটামুটি ওঠানামা করছিল। দেন আমরা HDR এক্সট্রিমে প্লে করি, তখন আমরা 25 to 30-র মধ্যেই ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম। কিন্তু ভাই, লং টাইম গেমিং এ স্মার্টফোনটা ভালো রকমেরই হিট জেনারেট করছিল, তবে থার্মাল থ্রোটলিং এর মতো কিন্তু প্রবলেম আবার ফেস করিনি, কিন্তু হাতে একটা ভালো রকমেরই ফিল দেয়। এর রেয়ারে যে গ্লাসটা রয়েছে সেটা বেশ ভালো রকমেরই ফিল দিতে পারে। ইভেন প্রায় প্রত্যেকটা গেমে সিউডির ক্ষেত্রে 80 to 90 FPS পাওয়া যাচ্ছিল লো গ্রাফিক্স আল্ট্রা ফ্রেম রেটে, তবে ভেরি হাই ম্যাক্সে কিন্তু আমরা পেয়েছি আবার 50 থেকে 58-র মতো। যেহেতু এখানে 8+ জেনারেশন 1 রয়েছে প্রসেসর হিসেবে, সো আমরা জেনারেশন ইম্প্যাক্টও ট্রাই করছিলাম, ওইটার রেজাল্টও কিন্তু বেশ ভালো পেয়েছি। স্মুথলি গেম প্লে ছিল। আমরা
হাই সেটিংসে কিন্তু এখানে 50 থেকে 57 মতো এপিএস ঘোরাফেরা করতে দেখছিলাম, বাট ওই যে ভাই ফোনটা ভালো রকমেরই হিট জেনারেট করছিল। তো আমার মনে হয় পোকো যদি এখানে আরেকটু বেটার কুলিং টেকনোলজি ব্যবহার করতো তাহলে ফোনটা এতটাও হিট জেনারেট করতো না। বাট এটা ভালো বিষয় যে আপনি লং টাইম গেমিংয়েও কোনো ধরনের ড্রপ দেখবেন না, বা গেমিং পারফরমেন্স যে ড্রপ করে যায়, থার্মাল থ্রোটলিং এর মতো ইস্যু আসে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ফেস করবেন না। তো হ্যাঁ, দিন শেষে এটাই বলবো, অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার সে তার পারফরমেন্সের জায়গাটা ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। পারফরমেন্স নিয়ে আপনারা কেউ অসন্তুষ্ট হবেন না এর দাম অনুযায়ী। কারেন্টলি বাংলাদেশ মার্কেটে 50,000-এর আশেপাশে পাওয়া যায় বা একটু প্লাস। আই হোপ এটা কিছুদিনের মধ্যে কমে যাবে, তো কমে গেলে পরে তখন এই প্যাকেজটা আরো দারুণ হবে। এনিওয়ে, আমরা মনে হয় এর ক্যামেরা নিয়ে আলোচনা করতে পারি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না কস্ট কাটিং, এই যে এখানে মেইন শুটারটা হলো গিয়ে 64 মেগাপিক্সেলের, এরপর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেলের বিশেষ প্রয়োজনীয় সেন্সর ম্যাক্রো শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের। মেইন ক্যামেরা অমনিভিশনের OV64P। তো এইটা ডেলাইট কন্ডিশনে দেখছিলাম একটু স্যাচুরেটেড কালার দেয় আর কি, মানে কালার একুরেসি নিয়ে বলতে গেলে একদম একুরেট কালার দিচ্ছিল না। ম্যাক্সিমাম ছবিতেই আমরা দেখছিলাম কালারটা কিছুটা পপআপ টাইপের একটু স্যাচুরেট করে, বিশেষ করে গ্রিন কালার, অরেঞ্জ কালার পেলে এবং রেড কালার পেলেও। আর ডিটেল, হ্যাঁ ডিটেলটা ছিল অ্যাভারেজ কোয়ালিটির। যদি কিনা আমরা 35K to 40K এর স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে হয়তো ঠিকঠাক আছে। সে যাই হোক, ডেলাইটে এর শ্যাডো এরিয়াতে, ছবির যে শ্যাডো এরিয়া, সেখানে দেখছিলাম ডিটেলের পরিমাণ কিছুটা কম, আর এই ডাইনামিক রেঞ্জটা সেটা ওকে মেনে নেওয়ার মতোই ছিল। বাট লো লাইটে এর পারফরমেন্স কিন্তু ততটা আবার ভালো পাইনি আমরা। লো লাইটে নর্মাল মোডে বেশ কিছুটা গ্রেইনের দেখা পাওয়া যায়, নয়েজের দেখা পাওয়া যায়, কিন্তু নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার লাইট পাওয়া যায় এবং কিছুটা সফট করে দিলে হলেও ছবিগুলো আরেকটু মানে ইউজফুল হয় আর কি। সো আমি বলবো এটা দিয়ে নাইট মোডে ছবি নেওয়ার জন্য সেই ক্ষেত্রে বেটার আউটপুট পাচ্ছেন আপনারা। দেন আলট্রাওয়াইড শুটার, এইটার সাথে কালারের বেশ কিছুটা তফাৎ আছে মেইন শুটারের। আলট্রাওয়াইড শুটারটা একটু ডালটনে কালার দিচ্ছে বলে আমার মনে হয়েছে, এবং ডিটেলের পরিমাণ অবশ্যই এখানে কম রয়েছে। আর এটারও শ্যাডোতে আমরা দেখছি না খুব একটা ভালো ডিটেল, প্লাস লো লাইটেও এটা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। বাই দ্য ওয়ে, নাইট মোডে ছবি তুলতে গেলে কিন্তু বেশ কিছু সময়ের জন্য এই ফোনটাকে স্ট্যাডি করে ধরে রাখতে হয়। ম্যাক্রো শুটারটা দুধভাত সেন্সর, ওটা নিয়ে আর কি বলবো, ওটা থাকুক। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এইটার ছবি আমার কাছে একটু সফট লেগেছে, বিশেষ করে একটু আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে, ইভেন দো লাইটিং কন্ডিশনে ডে লাইটে মোটামুটি ডিটেল ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ ততটা ভালো পাইনি মেইন ক্যামেরার মতো, আর কালারের ক্ষেত্রে মনে হলো এখানেও কিছুটা পপআপ টাইপের কালার দিচ্ছে। পোর্ট্রেট মোড, হ্যাঁ স্মার্টফোনে বোথ সাইডে পোর্ট্রেট মোড ব্যবহার করতে পারবেন। তো মেইন ক্যামেরার পোর্ট্রেট মোডে দেখলাম ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ঠিকঠাক আছে মোটামুটি, এটা ন্যাচারালি লাগে। আর এজ ডিটেকশনে মাঝে মধ্যে ক্রিটিক্যাল এরিয়াতে মিসম্যাচ করলেও ওভারঅল পোর্ট্রেট মোড ভালো লেগে যাবে। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় মনে হলো পোর্ট্রেট মোড একটু বেশি ব্লার করে ফেলে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু বেশি মনে হয়। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K 24 FPS এ, সিরিয়াসলি। আর 4K 60 FPS এ রেকর্ড করা যাবে। এখানে কিন্তু ওয়াইএস আছে, ইআইএস আছে। তো এর বেটার আউটপুটটা আমার মনে হয়েছে 4K 60 FPS এ। যদিও সেখানে আমরা দেখছি একটু ফোকাস হান্টিং করছে, আবার শাটার ল্যাগও মাঝে মধ্যে দেখা যায়, তারপরে স্টিল 8K এর তুলনায় এইটার ফুটেজ আমার কাছে মনে হয়েছে আরো বেশি ইউজেবল। 8K এর ক্ষেত্রে আপনাদের অবশ্যই স্টেবল ভাবে শুট করতে হবে, আদারওয়াইজ এই ফুটেজ খুব একটা হয়তো কাজেও লাগাতে পারবেন না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ সেখানে 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনের ডিসপ্লের তলায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেটলি কাজ করছে। তবে এইটা ফার্স্টের দিকে অনেকের কাছে মনে হবে বেশ নিচের দিকে, যে কিন্তু আস্তে আস্তে এর সাথে ইউজ টু হয়ে যাবেন। এটাতে স্পিকার রয়েছে দুইটা, স্টেরিও সাউন্ড পাবেন অবশ্যই, এবং এর লাউডনেস ভালো, পাশাপাশি সাউন্ড থেকে আমরা কোনো ধরনের ডিস্টরশনও পাইনি, এবং মোটামুটি একটা ব্যালেন্স টাইপের সাউন্ড দিচ্ছে, আসলে সাউন্ড কোয়ালিটি ভালো আছে। দেন ব্যাটারি, এর মাঝে রয়েছে কিন্তু 5160 mAh এর ব্যাটারি, এবং বক্স আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জিং সিস্টেম। তো ওইটা দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে প্রায় 55 মিনিটের মতো টাইম লেগে যায়। আর এইটার থেকে ব্যাকআপটা আবার একদিনের মতোই পাওয়া যায়, যদি কিনা আপনি এর একদম হাই রেজলিউশনটা অন করে রাখেন, অর্থাৎ ডিসপ্লে 1440p রেজলিউশনে রাখেন 120 Hz অন রেখেও, তারপরেও একদিন এটা চালানো যায়। আর এটাতে কিন্তু আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম আমি দেখছি পোকোর ফোনে ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। এই যে আমি দেখাই দিতেছি, এই যে দেখুন এটা কিন্তু ওয়্যারলেস চার্জ হচ্ছে। তো এটাও বেশ ভালো লাগছে। তো এইখানে আর কি 30 ওয়াট নিতে পারে। সো আপনার যদি ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকে বা এরকম পাওয়ার ব্যাংক থাকে, সেটা দিয়ে চার্জ করতে পারবেন। মানে আছে অনেক কিছুই আছে যেগুলো একটু ওই যে ফ্ল্যাগশিপ কিলার তো বানাইতে হবে, সেরকম ব্যবস্থা আছে এখানে। বাট ওই যে কস্ট কাটিং এর শিকার হয়েছে এর ক্যামেরাটা, তারপর ডিজাইনটা, হয়তো ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমার কাছে এর আগের মডেলটা, তারও আগের মডেলটা আমার কাছে আরো বেশি ভালো লাগছিল, অর্থাৎ 4 আর 3। আবার এটা প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, দেখলেই বুঝতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। পাশাপাশি এইটার যে বডি ফ্রেমটা, সেটা আবার দিয়ে রাখছে প্লাস্টিক। এই ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগে নাই। এটা মেটাল থাকলে মানে যেহেতু ফ্ল্যাগশিপ কিলার, তো এই জায়গাটাও আর একটু ওইভাবে হিসাব করে দেওয়া উচিত ছিল। সব মিলে এই ফোনের যা আমার মনে হয়েছে, যারা আসলে পারফরমেন্স সেন্ট্রিক ফোনে খুঁজছেন, আপনি গেমিং করবেন, আপনার ভালো প্রসেসর লাগবে, ডিসপ্লেটা ভালো হতে হবে, ব্যাটারি ব্যাকআপটা ভালো হতে হবে, দ্রুত চার্জ হতে হবে, এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেমও আশা করেন, তারা দেখতে পারেন ভাই, এবং হাই মিড রেঞ্জের ফোনেই কিনবেন।
আর যারা ওভারঅল একটা প্যাকেজ চান, আপনার ক্যামেরাটাও ভালো হওয়া চাই, তারা কিন্তু আসলে একটু অন্যভাবে ভেবে দেখবেন, হয়তো বাজেটে আরো অনেক স্মার্টফোন রয়েছে নিশ্চয়ই। সো ওই যে ওইটাই বলবো, দাম যদি কিছুটা কমে তাহলে এটা আরো দারুণ একটা প্যাকেজ হবে। আর যদি Xiaomi কোনো আপডেট দিয়ে এটাকে আরো সুন্দর না করে তোলে, তাইলেই হয়েছে ভাই। আমি কি বুঝাতে চাইছি আপনি বুঝছেন, আমি জানি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।